ওকে, সো আজকের লেসনে আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা আসলে একটা মেশিন লার্নিং মডেলকে ইন অ্যাকশন নিয়ে আসতে পারি। সো আমরা সবাই আমরা ইন দ্য পাস্ট লেসন আমরা আসলে যেটা শিখছি সেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল আসলে কী জিনিস বা মেশিন লার্নিং আসলে কী জিনিস এবং মেশিন লার্নিং এবং এআই এর মাঝখানে আসলে পার্থক্যটা কী। সো মোরলেস আমরা একটা জিনিস জানি যে হচ্ছে যে মেশিন লার্নিং হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আমরা হচ্ছে কোনো লজিক দিই না, যেখানে আমরা ডেটা দিই এবং আমাদের মেশিন লার্নিং সিস্টেমের একটা অ্যালগোরিদম থাকে যেটা দিয়ে হচ্ছে আমাদের মেশিন লার্নিং সিস্টেম ওই ডেটার উপর শিখতে পারে, ওই ডেটা থেকে শিখতে পারে। এবং সেটা কীভাবে করে, সেটা হচ্ছে সে কার্ভ ফিটিংয়ের মাধ্যমে করে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো বেসিক্যালি সে হচ্ছে ডেটার একটা প্যাটার্ন বের করে। সো এই প্যাটার্নের উপর নেক্সট যখন কোনো ডেটা আসে, যে ডেটাটা হচ্ছে আর কি আনসিন একটা ডেটা, সে সেই ডেটার উপর একটা প্রেডিকশন করে। সো তাহলে অ্যাকচুয়ালি এই ফুল কাজটা আমরা আসলে কীভাবে করব? তো যেহেতু আমাদের অ্যাকচুয়ালি একটা মেশিন লার্নিং মডেলের মধ্যে ডেটা দেওয়া লাগবে, সো প্রথমত আমার যেটা লাগবে সেটা হচ্ছে ডেটা কালেকশন করা। দেন ডেটা কালেকশন করার পরে ডেটার মধ্যে অনেক ধরনের ব্রিচেস থাকতে পারে, অনেক ধরনের প্রবলেমস থাকতে পারে, অনেক দেখা যাচ্ছে যে এই ডেটা অ্যাকচুয়ালি ভালো না। ডেটা ভালো কি ভালো না এটাকে আমরা কীভাবে বুঝবো? যেহেতু আমাদের মেশিন লার্নিং মডেল অ্যাকচুয়ালি লার্ন করে ডেটার প্যাটার্ন রেকগনিশনের মাধ্যমে। সো আমার যদি ডেটার মধ্যে ভালো প্যাটার্ন না থাকে তাহলে কিন্তু সেটা ভালো ডেটা হবে না। সাপোজ আমি জাস্ট যদি র্যান্ডমলি কিছু ডেটা নেই তাহলে কিন্তু ডেফিনেটলি সেটার মধ্যে কোনো প্যাটার্ন থাকবে না। সো সেই ডেটা আমি যদি কোনো মেশিন লার্নিং মডেলকে দিই, সেই মেশিন লার্নিং মডেল যতটাই হচ্ছে সে পাওয়ারফুল হোক না কেন, সে কিন্তু আসলে কোনো কাজে আসবে না। দ্যাটস ওয়াই আমরা ডেটা কালেক্ট করার পরে আমাদেরকে ডেটাকে ক্লিন করতে হবে। দ্যাট মিনস আমাদেরকে আননেসেসারি ডেটা বাদ দিতে হবে, মিসিং ভ্যালুস হ্যান্ডেল করতে হবে, এরকম আরও ছোটোখাটো অনেক কাজ আছে যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা হিজিবিজি ডেটা থেকে মোটামুটি একটা প্যাটার্ন ওয়াইজ একটা ডাটা আমরা অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসতে পারবো। তো এরপর হচ্ছে আমাদের যদি আমাদের ডেটা দিয়ে আমরা যে মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করাবো, এই মেশিন লার্নিং অ্যাপ্রোচটা যদি সুপারভাইজ লার্নিং অ্যাপ্রোচ হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মেশিনকে বলে দিতে হবে যে আসলে কোন ডেটা কী, রাইট? আমরা যেরকম লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমি যদি হচ্ছে আমার মেশিন লার্নিং মডেলকে সুপারভাইজ লার্নিং ওয়েতে ট্রেন করাতে চাই, আমি যদি সুপারভাইজ মেশিন লার্নিং মডেল বিল্ড করতে চাই, সেক্ষেত্রে আমি যখন আমার মডেলকে কোনো একটা ডেটা দিব, আমাকে বলে দিতে হবে এই ডেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কী। ফর অ্যান এক্সাম্পল, আমরা যদি একটা ক্লাসিফায়ার বানাতে চাই, যে ক্লাসিফায়ারটা হচ্ছে আমাকে বলে দিবে একটা ইমেজ দেখে যে ইমেজটা আসলে গরু নাকি ছাগল। সেক্ষেত্রে এই ক্লাসিফায়ারকে ট্রেন করানোর জন্য আমাদেরকে কিন্তু ইমেজ দেওয়া লাগবে এবং সাথে বলে দেওয়া লাগবে সেই ইমেজটা আসলে কিসের ইমেজ। সো এইখানে আসতেছে তাহলে কি অ্যানোটেশন করা। আমি যে আমার মেশিন লার্নিং মডেলকে ডেটা দিব, যদি এই মেশিন লার্নিং প্রসেসটা সুপারভাইজ লার্নিং প্রসেস হয় সেক্ষেত্রে আমাকে বলে দিতে হবে এই ডেটা আসলে কি জিনিস বা এই ডেটা অ্যাকচুয়ালি কী মিন করতেছে। সো এটাই হচ্ছে ডেটা অ্যানোটেট করা, যে ডেটার অ্যাকচুয়াল ভ্যালুটা কী বা লেভেলটা কী। ওকে, এরপর হচ্ছে আমি একটা মডেল বিল্ড করব। সো মডেল বিল্ড করা মানে হচ্ছে যে আমি একটা অ্যালগোরিদম বিল্ড করব, যে অ্যালগোরিদমটা হচ্ছে আমার ইনপুট ডেটা থেকে বা ট্রেনিং ডেটা থেকে সে ডেটার প্যাটার্ন রেকগনাইজ করবে বা সে হচ্ছে লার্ন করবে। ওকে, সো এরপর হচ্ছে আমি যখন আমার মোরলেস আমরা জানি যে হচ্ছে একটা মেশিন লার্নিং মডেলকে কিন্তু ট্রেন ডেটা সেট দেওয়া লাগে বা একটা ডেটার উপর ট্রেন করানো লাগে বা শেখানো লাগে। সো এখন আমি যতটুকু ডেটা কালেক্ট করছি সবটুকু দিয়েই যদি হচ্ছে আমি আমার মডেলকে ট্রেন করাই, তাহলে কিন্তু আসলে আমার মডেলের কোনো ভালো আউটপুট আসবে না। কারণ আমি জানি না যে আমার এই মডেলটা অ্যাকচুয়ালি একটা আনসিন ডেটার জন্য কতটুকু ভালো প্রেডিকশন দিতেছে। দ্যাটস ওয়াই আমাদের যে ডেটাগুলো আমরা কালেক্ট করছি ট্রেনিং করার আগে সেই ডেটাকে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রেনিং সেট আর একটা হচ্ছে টেস্টিং সেট। সো আমরা যখন মডেলকে ট্রেন করাই আমরা হচ্ছে ওই ট্রেনিং সেটের যে স্যাম্পলসগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে ট্রেন করাই বা ডেটাগুলো আছে সেগুলো দিয়ে ট্রেন করাই, আর টেস্টিং সেট দিয়ে হচ্ছে আমরা আমাদের ট্রেন মডেলটাকে ইভ্যালুয়েট করি যে হচ্ছে যে এই মডেলটা কেমন পারফরমেন্স করতেছে। ওকে, সো তাহলে আমাদের যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা মডেলকে ট্রেন করানোর জন্য বা একটা মডেলকে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে ডেটা কালেকশন। বাট ডেটা কালেকশন আমরা অ্যাকচুয়ালি কীভাবে করবো? তো ডেটা কালেকশন করার জন্য কিছু স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচেস হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং করা। ওয়েব স্ক্র্যাপিং বেসিক্যালি হচ্ছে আমার একটা ওয়েবসাইট থাকবে, সেখান থেকে আমি কন্টেন্টগুলোকে নিয়ে আসবো। ফর অ্যান এক্সাম্পল,
আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, আমরা কিন্তু বেসিক্যালি ওয়েবসাইটের যে সার্ভার আছে সেই সার্ভার থেকে HTML কোডটা পাই। সো এই যে HTML কোডটা, এই HTML কোডের ভিতরে কিন্তু হচ্ছে আমার যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো আছে বা টেক্সটগুলো আছে সেগুলো কিন্তু থাকে। সো আমি চাইলে হচ্ছে ওই HTML ফাইল থেকে বা আমার ওয়েব সার্ভারের যে রেসপন্সটা, ওই রেসপন্সের যে HTML ফাইলটা থাকে, ওই HTML ফাইলটাতে আমি সামহাউ কিন্তু কোনো একটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ করে, কোনো একটা অ্যালগোরিদমিক অ্যাপ্রোচ করে কিন্তু আমি ওই HTML ফাইল থেকে আমার নেসেসারি অ্যান্ড ইম্পর্টেন্ট যে টেক্সটগুলো দরকার সেগুলো কিন্তু আমি নিয়ে আসতে পারি। এই প্রসেসটাকে বলা হয় ওয়েব স্ক্র্যাপিং। আমরা যখন প্রজেক্ট করবো তখন আমরা দেখবো যে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং কীভাবে কাজ করে। ওয়েব স্ক্র্যাপিং আর এটা এত কমপ্লিকেটেড কিছু না যে হচ্ছে আপনাকে হচ্ছে ডিরেক্টলি একটা HTML রেসপন্স এনে তারপর ওইটার মধ্যে হচ্ছে অ্যালগোরিদম চালিয়ে হচ্ছে আপনার হচ্ছে কোনো একটা টেক্সট বের করা লাগবে। ব্যাপারটা এরকম না। এটা করার জন্য অলরেডি অনেক লাইব্রেরি আছে। সো ওই লাইব্রেরি ইউজ করে আমরা সহজেই কাজটা করতে পারি। এরপর হচ্ছে ম্যানুয়াল ডেটা কালেকশন। অনেক সময় হয় যে আমরা হচ্ছে কোনো একটা রিসার্চের জন্য আমরা হচ্ছে সার্ভে করি যে হচ্ছে হ্যাঁ তোমার বয়স কত, বা হচ্ছে তুমি কি এটা পছন্দ করো না করো, বা অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে কোম্পানির কোনো একটা প্রোডাক্টের উপর আমরা সার্ভে করি, ফিডব্যাক নেই। সো এই যে ডেটাগুলো, এগুলোও কিন্তু হচ্ছে এই ডেটাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা ম্যানুয়ালি কালেক্ট করতেছি। এটা কিন্তু কোনো অটোমেটিক পাইপলাইন নাই। ফর এক্সাম্পল ওয়েব স্ক্র্যাপিং যদি আমরা করি, ওয়েব স্ক্র্যাপিংয়ে আমরা বেসিক্যালি একটা পাইথন প্রোগ্রাম লিখি, তারপর অটোমেটিক্যালি হচ্ছে আমার ওই ওয়েবসাইট থেকে ডেটাগুলো চলে আসে। বাট এখানে কিন্তু জিনিসটা অটোমেটিক্যালি হচ্ছে না, এখানে কিন্তু আমার ম্যানুয়ালি করা লাগতেছে। আমি ম্যানুয়ালি একটা মানুষকে একটা ফর্ম দিব, সেই ফর্মে সে তার ফিডব্যাকগুলো দিবে, এভাবে আমি সার্ভে চালাবো। সো আমাকে কিন্তু এখানে ম্যানুয়ালি ডেটা কালেক্ট করতে হচ্ছে। তো এরপর হচ্ছে সেন্সর বেসড ডেটা কালেকশন, যেটা একটা মোস্ট পপুলার এক্সাম্পল হচ্ছে আমাদের ক্যামেরার ফিচারগুলো। আমাদের যে ক্যামেরা আছে, ক্যামেরা কিন্তু আমাদের যে ফেস আছে সেই ফেসের ছবিটা নেয়, তারপর কিন্তু সেই ফেসের যে ছবিটা আমরা দেই আমাদের ক্যামেরাতে, ওই ছবির উপর হচ্ছে ফিল্টার বসানো হয়। এটা এর মধ্যে কিছু সুপারভাইজ এবং আনসুপারভাইজ অ্যালগোরিদম কাজ করে। বাট মোর অর লেস এখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ডেটাটা আমার যে ফেশিয়াল ডেটা, এই ডেটা কিন্তু হচ্ছে আমার ফোনের ক্যামেরার মাধ্যমে যাচ্ছে। এছাড়াও হচ্ছে আরও অনেক ওয়েতে অনেক ধরনের সেন্সর ব্যবহার করে আমরা অ্যাকচুয়ালি ডেটা কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আপনি হচ্ছে সামহাউ একটা সেন্সর বানাবেন যেটা হচ্ছে হিউমিডিটি করতে পারে বা হিউমিডিটি সেন্স করতে পারে, এমন একটা সেন্সর বানাবেন যেটা হচ্ছে টেম্পারেচার সেন্স করতে পারে। সো এরকম আপনি হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গাতে হচ্ছে হিউমিডিটির একটা সেন্সর আর টেম্পারেচারের একটা সেন্সর এটা রেখে দিলেন। এরকম আপনি হচ্ছে লাইক 10 দিন বা 100 দিন এভাবে ওইটা রিড করলো, তাহলে কিন্তু আপনার কাছে হচ্ছে 100 দিনের হিউমিডিটি এবং টেম্পারেচার ডেটা চলে আসতেছে। বাট এই ডেটাটা কিন্তু কীভাবে কালেক্ট হচ্ছে? এই ডেটা কিন্তু ওয়েব স্ক্র্যাপিংয়ের মাধ্যমে বা ম্যানুয়াল ডেটা কালেকশনের মাধ্যমে কালেক্ট হয় নাই, এই জিনিসটা কিন্তু সেন্সরের উপর বেসড হয়ে কালেক্ট হয়েছে। ওকে, সো এরপর হচ্ছে ইউসেজ বেসড কালেকশন। এটা হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা বিজনেস আছে এবং আপনার যে টার্গেটেড কাস্টমার্স, আপনি হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে চাচ্ছেন। তাহলে আপনি কী করতে পারেন? আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন ইউজার কোন প্রোডাক্টে বেশিক্ষণ টাইম স্পেন্ড করছে বা কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি ক্লিক করছে, কোন প্রোডাক্ট থেকে কোন প্রোডাক্টে গেছে, তার যে ইউসেজ হিস্ট্রি বা ইউসেজ ট্র্যাকিং, এইটার উপর বেস করে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার এই পার্টিকুলার প্রোডাক্টের জন্য টার্গেটেড কাস্টমার কে অ্যান্ড মোস্ট প্রবাবিলিস্টিক কাস্টমার কে। সো এটা হচ্ছে ইউসেজ বেসড ডেটা কালেকশন। এটা অলমোস্ট একটা অটোমেটেড প্রসেস। সো এরপর হচ্ছে ডাটা প্রসেসিং। ডাটা প্রসেসিং আমাদের অ্যাকচুয়ালি কেন দরকার? ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ লাইক আমরা যখন পানি খাই, আমরা কিন্তু হচ্ছে যে ডিরেক্টলি ট্যাপের পানি খাই না, আমরা কিন্তু হচ্ছে ট্যাপের পানিটাকে হচ্ছে ফার্স্টে বয়েল করি, এরপর হচ্ছে আমরা সেটা ফিল্টারের মধ্যে দিই বা আমাদের যে পিউরিটি আছে আমরা সেটার মধ্যে দিই। সো এটা আমরা কেন করতেছি? কারণ যাতে হচ্ছে আমাদের পানির মধ্যে ইমপিউরিটিসগুলো না থাকে। ইন দ্য সেম ওয়ে ডেটা কালেক্ট করার পরে আমাদেরকে কিন্তু ডেটাগুলোকে প্রসেসিং করতে হবে, যাতে আমি যেটা বললাম মেশিন লার্নিং মডেল আলটিমেটলি একটা ডেটা সেট থেকে ওই ডেটা সেটের বা ওই ডেটার প্যাটার্নকে রেকগনাইজ করে। সো আমার ডেটা যদি অ্যাকচুয়ালি ভালো প্যাটার্নের না হয়, তাহলে কিন্তু আসলে আমার মেশিন লার্নিং মডেল যতই ভালো কম্পিউটেশনাল পাওয়ার থাকুক না কেন, যতই ভালো এফিসিয়েন্সি থাকুক না কেন, এটা কিন্তু আসলে কখনো ভালো পারফর্ম করবে না, কারণ আমি যে ডেটাগুলো দিয়ে এটাকে ট্রেন করাচ্ছি সেই ডেটাগুলোই অ্যাকচুয়ালি ভালো না। সো আমাদেরকে যে কাজটা করতে হবে, ডাটা কালেক্ট করার পরে সেই ডাটাকে হচ্ছে আমাদের ক্লিন করতে হবে। সো এই ডাটা ক্লিনিং আমরা কীভাবে করতে পারি? প্রথমত যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের
আমার ডাটা ভিজুয়ালাইজ করতে পারি। সো এইটা আমাদের একটা মোরালেস আইডিয়া দিবে যে ডাটাগুলো অ্যাকচুয়ালি কীভাবে ডিস্ট্রিবিউটেড আছে। তারপর হচ্ছে হ্যান্ডেলিং দ্য মিসিং ডেটা। সো এমন অনেক সময় হতে পারে যে লেটস সে আপনি হচ্ছে IMDb ওয়েবসাইট স্ক্র্যাপ করতেছেন। সো IMDb ওয়েবসাইট যদি আপনি স্ক্র্যাপ করেন, সাপোজ আপনার একটা মডেল বানানো লাগবে, মানে যেটার জন্য আপনি অ্যাকচুয়ালি স্ক্র্যাপ করতেছেন বা ডেটা কালেক্ট করতেছেন, সেটা হচ্ছে বেসিক্যালি আপনাকে একটা মডেল বানানো লাগবে যে মডেলটা হচ্ছে ইনপুট নিবে কোনো একটা পার্টিকুলার মুভির রিলিজ ইয়ার, ডিউরেশন এবং বাজেট। এই তিনটা নিউমেরিক্যাল ভ্যালু সে হচ্ছে ইনপুট নিবে এবং সে আউটপুট দিবে হচ্ছে কি বা প্রেডিকশন দিবে হচ্ছে ওই মুভিটার রেটিং। ওকে, সো এখন আপনি হচ্ছে এরকম মুভি কালেক্ট করতে থাকলেন, মুভি স্ক্র্যাপ করতে থাকলেন, বাট অ্যাট সাম পয়েন্ট আপনি এমন একটা মুভি পাইলেন যে মুভির অ্যাকচুয়ালি কোনো রিলিজ ইয়ার দেওয়া নেই। কেন দেওয়া নেই সেটা আমি জানি না, বাট ধরে নেন যে হইতেছে যে ওয়েবসাইটের মধ্যে রিলিজ ইয়ার দেওয়া নেই। সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার স্যাম্পল অফ মুভিজের জন্য আপনি কিন্তু কোনো রিলিজ ইয়ার পাচ্ছেন না। সো আপনার কিন্তু আসলে এইখানে এমন কিছু স্যাম্পল চলে আসতে পারে যে স্যাম্পলগুলোর মধ্যে আসলে কোনো রিলিজ ইয়ার নাই। সো এইটাকে বলা হয় হচ্ছে মিসিং ডেটা। সো এখন এই মিসিং ডেটা আমি কীভাবে হ্যান্ডেল করতে পারি? একটা ওয়ে আছে হচ্ছে যে আমি মিসিং ভ্যালু আছে এরকম প্রত্যেকটা স্যাম্পলকে অ্যাকচুয়ালি বাদ দিতে পারি। এইটা একদম মানে লাইক কি বলা, একদম ডিরেক্ট একটা ডিরেক্ট এবং নেইভ একটা অ্যাপ্রোচ। বাট আর আমরা চাইলে এই জিনিসটাকে আর একটু স্মার্টলি হ্যান্ডেল করতে পারি। সেটা হচ্ছে যে আমরা চাইলে হচ্ছে যে লেটস সে আমরা রিলিজ ইয়ার যেহেতু নাই, সাপোজ আমি আমার হচ্ছে আর কি রিলিজ ইয়ারটা মিসিং। সো তাইলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ওই পার্টিকুলার স্যাম্পল, যে স্যাম্পলটা রিলিজ ইয়ার মিসিং, ওইটা বাদে বাকি যে আমার স্যাম্পলসগুলো ছিল ওগুলো দিয়ে আমার মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করতে পারি। তারপরে আমি ওই মেশিন লার্নিং মডেল দিয়ে প্রেডিক্ট করতে পারি যে এই মিসিং ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হইতে পারে, রাইট? সো এরকম আরও অনেক ওয়ে আছে। লাইক আমি যেটা একটা কাজ করতে পারি, আমি বাকি যে রিলিজ ইয়ারগুলো আছে সেগুলোর মিন রাখতে পারি মিসিং ভ্যালুতে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রাখতে পারি, তারপর হচ্ছে লাইক মিন, মিডিয়াম, মড, যে কোনো একটা কিছু রাখতে পারি আর কি। মানে মোটামুটি হচ্ছে বাকি যে স্যাম্পলসগুলো আমার কাছে আছে ওইটার উপর কোনো একটা মানে মেজারমেন্ট হচ্ছে আমি রাখলাম আর কি। সো এইভাবে অনেক ওয়েতে আসলে মিসিং ডেটা হ্যান্ডেল করা যায়। বাট আমাদেরকে কি হ্যান্ডেল করতে হবে সামহাউ। ইভেন আমরা যদি র্যান্ডমলিও ইনিশিয়ালাইজ করি তাও আমাদেরকে অ্যাকচুয়ালি করতে হবে, কারণ আমরা যদি মিসিং ডেটা রাখি তাহলে আমরা যখন ট্রেন করাবো আমার মডেলটা আসলে কোনো কিছুই প্রেডিকশন দেবে না। এইটা আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা দেখতে পারবো যে যদি অ্যাকচুয়ালি হইতেছে আমার কোনো একটা স্যাম্পলে কোনো একটা আনডিফাইন্ড ভ্যালু থাকে বা কোনো নাল ভ্যালু থাকে, সেক্ষেত্রে আসলে মেশিন লার্নিং মডেলের আউটপুট সব কিছুই নাল হয়ে যায়। ওকে, সো এরপর হচ্ছে আউটলায়ার্স হ্যান্ডেল করতে হবে। আউটলায়ার্স জিনিসটা কি? যেটা বললাম যে মেশিন লার্নিং মডেল কিন্তু ডেটার প্যাটার্ন রেকগনাইজ করে, বাট এমন অনেক সময় এমন কিছু ডেটা স্যাম্পলস থাকে যে ডেটা স্যাম্পলসগুলো অ্যাকচুয়ালি প্যাটার্নের থেকে অনেক বাইরে থাকে। সো এই ডেটা পয়েন্টগুলোকে বলা হয় আউটলায়ার্স। এটা আমরা একটু পর দেখব, একটা এক্সাম্পল দেখব। সো এই আউটলায়ার্সগুলো বেশি হলে কিন্তু সেই প্রবলেম চলে আসতেছে যে আমার আসলে কোনো জেনারেল প্যাটার্ন থাকতেছে না ডেটার মধ্যে। সো আমার যখন ডেটার মধ্যে কোনো জেনারেল প্যাটার্ন থাকবে না তখন কিন্তু আমার মেশিন লার্নিং মডেল বেটার পারফর্ম করবে না। দ্যাটস ওয়াই উই নিড টু হ্যান্ডেল দ্য আউটলায়ার্স। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন। আমি যে ক্লাসিফায়ারটার কথা বলছিলাম একটু আগে, যে এমন একটা ক্লাসিফায়ার যে ক্লাসিফায়ারের মধ্যে আমরা হচ্ছে কোনো একটা ছবি দিব এবং ক্লাসিফায়ার আমাকে বলে দিবে যে এইটা আসলে গরুর ছবি নাকি ছাগলের ছবি। কিন্তু আমি যখন ছবিগুলো দিব, ছবি কিন্তু অ্যাকচুয়ালি অনেক ধরনের ডিমেনশন হতে পারে। দ্যাটস ওয়াই আমাকে ছবিটা দেওয়ার আগে কিন্তু সবসময় একটা পার্টিকুলার সাইজের মধ্যে কনভার্ট করে দেওয়া লাগবে। এবং ইমেজের কিন্তু অনেক ধরনের এনকোডিং থাকে, RGB এনকোডিং বা আরও অনেক এনকোডিং, আমার এখন নাম মনে আসতেছে না, বা কোনো ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কালার ফিচার দরকারই নেই, সেক্ষেত্রে আমরা জাস্ট ইমেজের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনটাকে দিয়ে দিতে পারি। ওকে, সো এরকম মোরলেস ডেটাকে ট্রান্সফর্ম করতে হয় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো থাকে, লেটস সে আমার IMDb ডেটা সেটের মধ্যে রেটিং, ডিউরেশন অ্যান্ড রিলিজ ইয়ার, অনেক সময় যেটা হয় আমরা হতেছে এই ভ্যালুগুলোকে কোনো একটা পার্টিকুলার মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে স্কেল করে ফেলি, যেটাকে বলা হয় মিন ম্যাক্স স্কেলিং। সো এরকম বেশ কিছু ট্রান্সফরমেশন আমাদের ডেটার যেটা বললাম ডেটার প্যাটার্ন, মানে ডেটাকে ওয়েল প্যাটার্ন বানানোর জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপর হচ্ছে হ্যান্ডলিং রিডান্ডেন্ট ডেটা। রিডান্ডেন্ট ডেটা যদি আমার থাকে সেক্ষেত্রে হয়তো আমার মেশিন লার্নিং মডেলের পারফরমেন্সের উপর এটা তেমন কোনো একটা প্রবলেম ক্রিয়েট করবে না, বাট এইটা কিন্তু আমার আসলে
ট্রেনিং যে পারফরমেন্সটা আছে, আমার কিন্তু যদি রিডান্ডেন্ট ডেটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে আসলে ট্রেনিংয়ের সময় অনেক বেশি টাইম দেওয়া লাগবে, অনেক বেশি কম্পিউটেশনাল পাওয়ার দেওয়া লাগবে, যেটা অ্যাকচুয়ালি আমার দরকার নেই। দ্যাটস ওয়াই আমাদের রিডান্ডেন্ট ডেটাকে বাদ দিতে হবে। ওকে, সো এরপর আমরা যেটা করবো, এরপর আমরা হচ্ছে একটা মডেল বিল্ড করবো। এখন মডেল জিনিসটা কি? মডেল জিনিসটা হচ্ছে যেটা বললাম, একটা অ্যালগোরিদম যেটা হচ্ছে আমার গিভেন ট্রেনিং ডেটা থেকে শিখতে পারবে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এইখানে আমরা কিছু পয়েন্ট দেখতে পারতেছি, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি পয়েন্টগুলো যতটুকু প্যাটার্ন মেনটেন করতেছে এই লিনিয়ার লাইনের সাথে, এই দুইটা পয়েন্ট কিন্তু অতটা প্যাটার্ন মেনটেন করতেছে না। সো এই দুটো পয়েন্টকে আমরা সর্ট অফ বলতে পারি আউটলায়ার্স, যদিও আউটলায়ার্স আরও বেশি হচ্ছে ডিফ্লেক্ট করে, বাট মোরলেস আমরা এটাকে ধরে নিলাম আউটলায়ার, কারণ এটা যেহেতু প্যাটার্নকে ফলো করতেছে না। ওকে, সো এরকম হচ্ছে আমাদের বেশ কিছু অ্যালগোরিদম আছে, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো না। বাট মেশিন লার্নিং মডেল বলতে বেসিক্যালি হচ্ছে একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা ইউজ করে হচ্ছে আমার মেশিন লার্নিং সিস্টেমটা আমার গিভেন ট্রেনিং ডেটা থেকে বা ট্রেনিংয়ের সময় শিখতে পারবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের, আমরা দেখলাম কি, আমরা দেখলাম হচ্ছে যে ডেটা কীভাবে কালেক্ট করতে হয়, ডেটা ক্লিনিং করতে হয় কীভাবে, এরপর হচ্ছে কীভাবে আমরা একটা মেশিন লার্নিং মডেলকে বিল্ড করতে পারি। এরপর আমরা কী করব, আমরা যখন মডেল বিল্ড করে ফেলছি, আমরা কিন্তু ডেটাও তৈরি করে ফেলছি বা ডেটা কালেক্ট করে ফেলছি। তারপর আমাকে যে কাজটা করতে হবে, ডেটা যে আমরা কালেক্ট করলাম সেই ডেটাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে ট্রেনিং ডেটা আর একটা হচ্ছে টেস্টিং ডেটা। ওকে, সো আমরা যে ট্রেনিং ডেটা দিয়ে আমরা আমাদের মডেলকে ট্রেন করব, এবং ট্রেন হওয়ার পরে যে ট্রেন মডেলটা হবে সেই মডেলের মধ্যে হচ্ছে আমরা টেস্টিং ডেটা দিব। এই টেস্টিং ডেটা কিন্তু এই মডেলটা কখনোই ট্রেনিং টাইমে দেখে নেই। সো এই টেস্টিং ডেটা দিয়ে আমরা যখন আমাদের মডেলের পারফরমেন্সটাকে মেজার করব, তখন কিন্তু এইটা একটা প্রপার ইভ্যালুয়েশন হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে ট্রেনিং করার আগে বা টেস্টিং করার আগে আমাদেরকে অবশ্যই আমাদের ডেটা সেটটাকে ট্রেনিং এবং টেস্টিংয়ে ভাগ করতে হবে। এবং ইন ফিউচারে আমরা আরও একটা ভাগ দেখব, সেটা হচ্ছে ভ্যালিডেশন স্প্লিট বা ভ্যালিডেশন ডেটা। সো ভ্যালিডেশন ডেটা অ্যাকচুয়ালি কেন লাগে সেটা আমরা এখন বলতেছি না, বাট ইন ফিউচার আমরা জাস্ট ট্রেনিং সেট এবং টেস্টিং সেটের বাইরেও ভ্যালিডেশন সেট নামে আরেকটা সেট করবো আমাদের কালেক্টেড বা গিভেন ডেটা সেট থেকে। ওকে, সো এখন হচ্ছে আমরা যেহেতু দেখলাম যে হচ্ছে আমাদের মডেলকে ইভ্যালুয়েট করতে হবে বেসড অন টেস্টিং ডেটা, বাট আমরা আসলে মডেলকে কীভাবে ইভ্যালুয়েশন করবো, আমাদের কিন্তু সব কিছুরই কোনো না কোনো একটা মেজারমেন্ট লাগে, রাইট? সো মডেলের যে ইভ্যালুয়েশন, এই ইভ্যালুয়েশনের জন্য আমাদের মেজারমেন্টগুলো হচ্ছে অ্যাকুরেসি, অনেক অ্যাকচুয়ালি অনেক মেজারমেন্ট আছে, বাট আমরা এখানে জাস্ট তিনটে নাম বলবো: অ্যাকুরেসি, প্রিসিশন অ্যান্ড রিকল। অ্যাকুরেসি মানে তো বুঝতেই পারতেছেন জিনিসটা খুবই লাইক আন্ডারস্ট্যান্ডেবল, যে হচ্ছে সে কতগুলা কারেক্ট প্রেডিকশন করছে এবং কত ডিভাইডেড বাই সে কতগুলো প্রেডিকশন করছে। এবং প্রিসিশন এবং রিকল জিনিসটার কনসেপ্ট একটু ডিফারেন্ট এবং একটু ট্রিকি, দ্যাটস ওয়াই আমি এখানে আলোচনা করতেছি না, বাট আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে হচ্ছে প্রিসিশন এবং রিকল এবং অ্যাকুরেসি এই তিনটা অ্যাকচুয়ালি অলমোস্ট সেম মনে হইলেও আসলে সেম না, ঠিক আছে? সো আজকের লেসন এই পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ নেক্সট লেসনে আমরা হচ্ছে নেক্সট মডিউল স্টার্ট করব, এবং আই হোপ নেক্সট মডিউলে আমরা সুপারভাইজ লার্নিংয়ের অ্যালগোরিদমগুলোকে ইন ডেপথ জানার ট্রাই করব।